আমার দুটো বাচ্চা আছে জেনেও আপনি আমাকে বিয়ে করলেন? বিয়ের প্রথম রাতেই ইমাদের মুখ থেকে এমন কথা শুনে নাজিফা একটু শুকনো হেসে বলল, হাসালেন আপনি আমাকে। আরে, আমি নিজেই তো একজন ডিভোর্সি মহিলা। স্বামীর সাথে সংসার করতে না করতেই 2 বছরের মাথায় ও আমাকে ডিভোর্স দিল। আমার আবার পছন্দ অপছন্দ। পরিবারের কাছে এই একটা বছর বোঝার মতো ছিলাম। অবশেষে আপনার সাথে বিয়ে হওয়ায় একটু মুক্তি পেলাম। কিন্তু আপনি আমাকে কেন বিয়ে করলেন? নাজিফার কথার উত্তর দিতে গিয়ে ইমাদের চোখ দুটো লাল হয়ে যায়। কিছু সময় নিশ্চুপ থেকে ইমাদ বলল, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট এ বিয়েতে আমি রাজিও ছিলাম না, কিন্তু মা অনেক জোর করলো। আমাকে নিয়ে হাঁপিয়ে গেছে মানুষটা। সেদিন আমার সামনে এসে মায়াময় কণ্ঠে বলল, বাবা, তুই কি আমাকে বেঁচে থেকেও মরা লাশের মতো রাখবি? সেদিন মায়ের কথাটি শুনে খুব কষ্ট হয়েছিল আমার। আলতো করে মায়ের কোলে মাথা রেখে বললাম, মা, তুমি কেন এমন করছো বলো তো? মা তখন 2 হাত আমার মাথায় তুলে দিয়ে বলল, দে না বাবা আমাকে একটা বউ। মানুষের জীবনে তো এমন সুখ দুঃখ থাকেই, কিন্তু তাই বলে কি তুই নিয়তির সাথে রাগ করে জীবনকে থামিয়ে রাখবি? সন্তানগুলোর কথা অন্তত ভাব। ওদের পুরো জীবনটা এখনো পড়ে আছে। ওদেরও তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেদিন কেন জানি মায়ের কথাগুলো খুব লাগলো। মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হলাম। ইমাদের কথা শুনে বিশাল ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটির চোখ দুটো অশ্রুতে ভিজে গেল। কিন্তু ইমাদ সে খবর নিল না, বরং তিক্ত কথা শোনাতে লাগলো। দেখুন, আমি আপনাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবো কিনা জানি না, তবে বন্ধু হিসেবে আপনাকে সবসময় সাহায্য করব। আর হ্যাঁ, আপনার আগের স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে কেন সেটাও আমি জানি না, তবে জানতেও চাই না, কারণ আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে মায়ের থেকে যেটুকু শুনেছি আর এতক্ষণে আপনাকে দেখে যেটুকু দেখছি, তাতে আমার মনে হচ্ছে আপনি খুবই পরহেজগার। আর সেই জন্যই হয়তো আমাদের বিয়েটাও মসজিদে হয়েছে। কিন্তু বুঝতে পারছি না, আপনি এত পরহেজগার হওয়ার সত্ত্বেও আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে কেন চলে গেছে। আবার সেই প্রশ্নটার সম্মুখীন। এই 1 বছরে মেয়েটি এই প্রশ্নটি শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে যায়। ভেবেছে এবার একটু মুক্তি পাবে, কিন্তু তাও হলো না। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটি ইমাদের প্রশ্নের কোনোই উত্তর দিল না। ইমাদ একটু সংকোচ করে তখন বলল, আসলেই কি আপনি ভালো, নাকি ভালো হওয়ার অভিনয় করছেন? নাজিফা তখন শান্ত কণ্ঠে বলল, হয়তো খারাপ, তাই আজ অব্দি কারোর মনে জায়গা পেলাম না। আপনি কি এই কথায় রাগ করেছেন? এ মা, কি বলছেন? রাগ কি সবার উপর করা যায় বলুন? রাগ করতে হলে মানুষটার উপর অধিকার থাকতে হয়। ইমাদ আর কোনো জবাব দিল না। একটু নিচু করে মুখটাকে রেখে নাজিফাকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি জানি না আপনি দেখতে কেমন, আর আপনাকে দেখার আর কোনো আগ্রহ আমার নেই। তবে আমার একটা কথা আমি বলে রাখি, আপনি প্লিজ আমার কাছে কখনোই স্ত্রীর অধিকার চাইবেন না। চাইবো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। নাজিফার কথা শেষ হতে না হতেই দরজায় কেউ নক করতে লাগলো। ইমাদ একটু চিন্তিত হয়ে দরজার সামনে গিয়ে বলল, কে? ওপাশ থেকে তখন আওয়াজ আসলো। বাবাই শব্দটা ইমাদের কানে আসতেই এক মুখ হাসি নিয়ে ছেলেটি দরজা খুলল। দরজা খুলতেই একটি 4 বছরের মেয়ে ইমাদের কোলে উঠে পড়ল। এক মুখ হাসি নিয়ে মেয়েটি ইমাদকে বলতে লাগলো। কথাটি নাজিফার কানে যেতেই নাজিফা খিলখিল করে হাসতে লাগলো। ওর হাসির আওয়াজ ইমাদের 9 বছরের মেয়ে নওরিনের কানে যেতেই ও বাবাকে রাগীর স্বরে বলতে লাগলো, বাবাই, তোমার আর মায়ের ঘরে এইটা কে? ওকে কেন এই ঘরে এনেছো? আর তাছাড়া ও এভাবে সেজে বসে আছে কেন? মেয়েটির এমন কথা নাজিফার কানে যেতেই নিমিষে ওর হাসিটা উধাও হয়ে যায়। ইমাদ নওরিনের মাথায় হাত দিয়ে বলল, মামুনি, ইনি তোমাদের আন্টি হয়। আন্টি? আচ্ছা, মামুনি বলে পরিচয় দিলে কি হতো? ওর বাচ্চাদের আম্মু হতেও বুঝি আপনার স্ত্রীর অধিকার লাগবে? নাজিফা মনে মনে এই ভাবতে ভাবতেই নিশ্চুপভাবে বসে রইল।
কিন্তু নরিন বড় জেদি ও একরোখা টাইপের মেয়ে। ঘরে ঢুকেই নাজিফার হাতটা শক্ত করে ধরে ওকে ঘর থেকে বের করে দিল। চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার বাবার রুমে তুমি কি করছো? যাও এখান থেকে। ইমাদ তখন নরিনকে বলতে লাগলো, আম্মু এমন করে না, ও তো আমাদের বাড়ির মেহমান। না বাবাই, ও কেউ না। পুপু বলেছে ও আমাদের সৎ মা। বাবাই, ওকে চলে যেতে বলো, না হলে আমি কিন্তু তোমার সাথে আর কোনো দিন কথা বলবো না। এই বলে নরিন নাবার দিকে তাকিয়ে ইমাদকে বলল, না বাও তোমাকে কোনো দিন বাবা বলে ডাকবে না। নাজিফা অবাক হয়ে গেল 9 বছরের একটি বাচ্চার মুখে এমন সব আচরণ দেখে। খুব অবাক ভাগে ও নরিনের দিকে তাকালো। মেয়েটির চেহারায় এত পরিমাণ মায়া যে যে কাউকে ওর প্রতি ভালোবাসায় জড়াবে, কিন্তু বড্ড বেশি জেদি ও একরোখা টাইপের মেয়ে। কি হলো, তুমি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ এখান থেকে চলে যাও। বাবাই, ওকে চলে যেতে বলো। নরিনের চেঁচামেচিতে মিসেস সালেহা বেগম উপরে উঠে আসতে বাধ্য হলো। ইমাদের রুমে এসে নতুন বউকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে আর নরিন ও নাবাকে ইমাদের সাথে দেখে গম্ভীর কণ্ঠে সালেহা বেগম নরিনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? নওরিন, আমি না তোমাকে আর নাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। নাবা তখন বাবাইয়ের কোল থেকে দিদুনের কোলে গিয়ে আদো আদো করে বলতে লাগলো, কিন্তু বোন বোন উঠে দিয়েছে আমায়, বোন বাবাই আটবে বলে। নাবার কথা শুনে মিসেস সালেহা গরম চোখে নরিনের দিকে তাকাতেই ও ইমাদের পিছু গিয়ে লুকিয়ে পড়ে। মিসেস সালেহা তখন ইমাদের পিছু থেকে ওর হাতটা শক্ত করে ওকে ধরে ওকে বলে, দিন দিন তোমার বেয়াদবি বেড়ে যাচ্ছে। ইমা তখন ওর মায়ের হাতটা সরিয়ে মিসেস সালেহাকে বলে, মা প্লিজ, তুমি ওকে ছাড়ো। এই তোর প্রশ্রয়ে মেয়েটি দিন দিন বিগড়ে যাচ্ছে। তোরা ওকে আদর দিয়ে দিয়ে দিন দিন বানর বানিয়ে ফেলেছিস। আদর আর কি দিলাম? তোমার কথা রাখতে গিয়ে তোমার জ্বালায় আমাকে আবার বিয়ে করতে হচ্ছে, তাও একটা ডিভোর্সি মহিলাকে। ডিভোর্সি মহিলা শব্দটি যেন মেয়েটির একটা নাম হয়ে গেছে। একসময় নাজিফার খুব কষ্ট হতো যখন পাড়ার মহিলারা ওকে দেখিয়ে বলতো, দেখ মেয়েটি কি দিনদার, অথচ এত পরহেজগার হওয়ার সত্ত্বেও স্বামীর ঘর করতে পারলো না, ডিভোর্স হয়ে গেল। কি যুগ রে বাবা, এর আবার নাকি পরহেজগার। নাজিফার কাছে সেই কথাগুলো একসময় ভীষণ আঘাতের অস্ত্র ছিল, কিন্তু ধীরে ধীরে মেয়েটি একটা সময় এই কঠিন বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেয়। তাহলে আজ ইমাদের মুখ থেকে এই কথা শুনে কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই তো আসে না। কিন্তু তারপরও হৃদয়ের মাঝে আজ কেন জানি পুরনো কষ্টটা আঘাত করলো আবারও। নাজিফা বুঝে উঠতে পারল না কেন এমন কষ্ট হলো। কপালে 2 বাচ্চার বাপ জুটেছে, এটাও তোর ভাগ্য ভালো। না হলে যে মেয়ে নিজের স্বামীকে ডিভোর্স দেয় তার আবার কেমন করে বিয়ে হয়? নিজের আপন মা যখন সব কিছু জেনেও এমন কথা বলে, তখন তো কষ্ট যন্ত্রণার দরুন জ্বালা পাওয়ার কথা। কিন্তু কই, সেদিন তো মায়ের কথায় আমার বিন্দুমাত্র কষ্ট হলো না। সমাজের 8-5টা স্বাভাবিক মানুষের তালিকায় মাকেও স্থান দিয়ে আমি সে কষ্টটা নিমেষেই দূর করে ফেললাম। তবে আজ কেন এই লোকটার কথায় পুরনো ক্ষতটা আবারও মন পাজরে উৎপাত শুরু করলো। নাজিফা প্রশ্নটির কোনো উত্তর পেল না, বুঝে ফেলল মেয়েটি। আসলেই পৃথিবীতে বেঁচে থাকাটা হয়তো সহজ, কিন্তু ভালোভাবে বেঁচে থাকাটা ভীষণ কঠিন। আর সেই জটিলতায় আমাদের অনেক প্রশ্নের কোনো উত্তর হয় না, অনেক কিন্তু কোনো কারণ হয় না, আর অনেক সম্পর্কের কোনো মানেই হয় না। সালেহা ইমাদের এমন কথা শুনে ইমাদকে রেগে গিয়ে বলে, তুমি দিন দিন আসলেই যে কত পরিমাণ বিপদে যাচ্ছ তা আজ আমি টের পেলাম। ওকে ডিভোর্সি বলছো? তুমি কি? হ্যাঁ তুমি তো। মা প্লিজ, আমি তোমাকে বলিনি আমি আবার বিয়ে করব। অতএব আমি কি, সেই প্রশ্নটা এখানে আসছে কেন? আর এই বিয়েতে আমার কাছে ছেলে খেলা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না, বা কিছু নয়। বিয়েটা তোমার কাছে ছেলে খেলা মনে হলেও তা আমার কাছে নয়। এই সংসারে আর তোমাদের যে অবস্থা তা থেকে তোমাদের সকলকে সঠিক পথে
আনার জন্য আমি ওকে এ বাড়ির বউ করে এনেছি। আর ও শুধু এ বাড়ির বউ না, আমার মেয়েও। নাজিফা যেন বিশ্বাস করতে পারছে না শাশুড়ি নামক মহিলা তাকে মেয়ে বলায়। কেন জানি মনে হচ্ছে মহিলাটি ভুল করে এমন কথা বলে ফেলেছে। আসলে শাশুড়িদের কাছে কখনো বউরা মেয়ে হয় না। যদি হতো তাহলে। মিসেস সালেহা বেগমের চিৎকারে নাজিফা ভাবনার জগৎ থেকে বিদায় নিল। মিসেস সালেহা তখন নাজিফাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, চুপ করো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ইমাদকে মুখের উপর কিছু বলে দিচ্ছ না কেন? আর এভাবে করে গোমটা দিয়ে রেখেছো কেন? গোমটাটা সরাও। ইমা তখন মাকে উদ্দেশ্য করে বলল, মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই ওনাকে দেখার আমার বিন্দুমাত্রও ইচ্ছে নেই। সো প্লিজ উনি যেন আমার সামনে অ্যাটলিস্ট মুখোশটা না দেখায়। দিন দিন তুমি এত বিগড়ে যাচ্ছ কেন? একটা মেয়েকে বউ করে এনে ওকে প্রাপ্য সম্মানটুকুও কেন দিচ্ছ না তুমি? কারণ আমার কারণ এই বিয়েতে আমি রাজি নেই বলে। মা প্লিজ তুমি এসব নিয়ে আর একটা কথাও বলো না। তোমার জীবনটা নাকি আমি শেষ করে দিয়েছি। তুমি আমার কাছে বউয়ের আবদার করেছো, তাই বিয়েটা করলাম। কিন্তু ওকে আমার স্ত্রী পরিচয় দেওয়ার আবদারটা যদি ও করো, আমি মরে গেলেও রাখতে পারবো না। আর কেন পারবো না সেটা তো তুমি ভালো করেই জানো। হে আল্লাহ রব, আমাকে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার তৌফিক দান করো। নিশ্চয়ই আপনি আমার জন্য উত্তম কিছু রেখেছেন। নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের পছন্দ করেন। অতএব আমাকে তাদের ভিতরে অন্তর্ভুক্ত করুন। নাজিফার এরূপ বিড়বিড়িয়ে দোয়া করাটা সালেহার কানে যেতেই উনি নাজিফার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে বলল, বাইরে এভাবে দাঁড়িয়ে থেকে গুনগুন করে কি তুমি রাতটা পার করবে? একটা কথা মনে রেখো, নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে, কখনো ছেড়ে দিও না। নাজিফা তখন ঠুনকো হেসে সালেহাকে বলল, আমি সবসময় এটা বিশ্বাস করি যে আর যাই হোক, ভালোবাসা আর অধিকার কখনো জোর করে আদায় করা যায় না। আর যে জোর করে আদায় করে সে সবচেয়ে বেশি বোকা। আমি সেই বোকাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই না। আমি ভালোবাসাকে, অধিকারকে অধিকার দিয়ে আদায় করব। ইমাদের কানে নাজিফার কথাগুলো যেতেই ইমাদ হেসে হেসে নাজিফাকে বলল, সে স্বপ্ন আপনার কখনোই পূরণ হবে না। এনিওয়ে মা, অনেক রাত হয়ে গেছে। বাচ্চাদের তো এত রাত জাগা অবধি ঠিক হবে না। মা প্লিজ ওনাকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি নওরিন আর নাবাকে নিয়ে একটু ঘুমাবো। মানে কি ইমাদ? নাজিফা তাহলে কোথায় থাকবে? মা তুমি আমাকে হাসালে। দিন দিন তুমি এমন বোকা হয়ে যাচ্ছ কেন? আমাদের এত বড় বাড়ি, এত রুম থাকা সত্ত্বেও তুমি ওনাকে শোয়া নিয়ে চিন্তা করছো? এটা আমি মানতে পারছি না মা। আসলে আমার মনে হয় তুমি ওনার এই ঘরে থেকে বের হয়ে যাওয়াটাই মেনে নিতে পারছো না, তাই অজুহাত দেখাচ্ছ। ঠিক তাই, আমি ওর এ ঘর থেকে চলে যাওয়াটাই মেনে নিতে পারছি না, কারণ এটা ওর অধিকার। নাজিফা অমনি শাশুড়ির হাতটাকে আলতো করে ধরে বলল, থাক না, আমি না হয় অধিকারটা নাই বা চাইলাম, একদিন উনি নিজেই হয়তো এই অধিকারটা আমায় ফিরিয়ে দিবেন। মেয়েটির কথাগুলো বেশ মায়া আছে, যা সহসা যে কাউকে ওর মায়ায় বাঁধতে পারে। কিন্তু নিয়তির পরিহাসে আজ মেয়েটি সমাজের কাছে বড্ড বেশি তুচ্ছ। তবে ওকে যে চিনেছে সেই ঝিনুকের ভেতরের মুক্তর সন্ধান পেয়েছে, যেমন পেয়েছি আমি। এই ভেবে সালেহা ঠোঁটের কোণে একটা শান্তির হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, তুই আমার এই সংসারকে আলোর পথে আনবি, আর সাথে আমার এই ছেলেটাকেও একদিন নিজের মতো করে গড়ে নিবি। তুই যেমন স্রষ্টাকে ভালোবাসিস, এই সংসারের মানুষগুলোকেও তার প্রতি ভালোবাসার মগ্ন করবি। আর আমি তোকে কথা দিচ্ছি, আজ যারা তোকে এ ঘর থেকে বের করে দিল, একদিন তারাই তোকে এ ঘরে ঠাঁই দেবে। এই বলে সালেহা নাজিফার হাতটা ধরে ওকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। ইমাদ মেয়েদের নিয়ে দিব্যি নিজের ঘরে দরজাটা লাগিয়ে দেয়। ছেলেটার এরূপ আচরণ হয়তো নাজিফার কাছে ছেলেটিকে অমানুষ হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু ওপরওয়ালা জানে ছেলেটি কতটা কষ্টে দিন দিন এমন অমানুষ হয়ে গেছে। প্রতি রাতে জেগে থাকা বালিশ আর জানালার ফাঁক দিয়ে বাহিরে দেখা সোডিয়ামের আলোয় জানে ছেলেটি কত রাত হাহাকার করে কেঁদেছে। আজ ইমাদের চোখে পানিই নেই, অশ্রুটা আজ হারিয়ে গেছে।
কিন্তু এত কঠিন বাস্তবতার মাঝেও প্রিয় মানুষের শেষ আমানতটুকু তাকে আজও বাঁচিয়ে রেখেছে। নরিন আর নাবার চেহারাগুলো আজও ইমাদকে হাজারো কষ্টের মাঝে বলতে বাধ্য করে, এই তো আমি সুখে আছি, এই তো আমি ভালো আছি। নাজিফাকে সালেহা বিছানার ওপর বসিয়ে রান্নাঘরে গেল খাবার আনতে। সালেহা খাবার এনে দেখে মেয়েটি এখনও মাথায় এক হাত ঘোমটাটা দিয়ে বসে আছে। সালেহা নাজিফার কাছে গিয়ে কোনো কথা না বলেই নাজিফার ঘোমটাটাকে সরিয়ে ফেলল। অতঃপর দেখল মেয়েটি কান্না করে চোখ দুটোতে লাল করে ফেলেছে। সালেহা অভিমান করে বলল, এটাই করতে পারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না? নাজিফা চোখের জল মুছতে মুছতে বলল, মানে আমরা মেয়েরা কান্না ছাড়া আর কিছুই করতে পারি না। শোনো, একটা কথা মাথায় রাখবে, তোমার সুখ তোমার নিজেকে আদায় করে নিতে হবে, বুঝলে? নাজিফা অবাক হয়ে গেল। আসলেই উনি কি আমার শাশুড়ি? দুনিয়াতে কত রকমের মানুষ, কেউ শাশুড়ি নামক জল্লাদ আর কেউ শাশুড়ি নামক মা। তা এইভাবে কি চুপ করে বসে থাকলেই হবে? ক্ষুধা লাগেনি? মানে লেগেছে তো। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নাজিফার হাত মুখ ধুয়ে আসতে সালেহা বেগম নিজ হাতে ওকে খাওয়াতে গেলে ও কান্না করে দেয়। সালেহা তখন আলতো করে ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে? মায়ের কথা মনে পড়েছে? নাজিফা তখন কাঁদতে কাঁদতে বলে, মা কখনোই এমন ভালোবাসেনি যে তাকে মনে পড়ার কথা। তাহলে কাঁদছিস কেন? আপনি মা না হয়েও কেন একজন মায়ের মতো ভালোবাসায়? পাগলি, নে খেয়ে নে। নাজিফা যখন ভাতের প্রথম লোকমা মুখে নিল তখন ওর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হলো। এই প্রথম কেউ একজন ওকে এত ভালোবাসলো। নিজের মাও কখনো এভাবে আদর করেনি। আসলে পৃথিবীতে একজনকে নিয়ে সকলকে বিবেচনা করা উচিত নয়। পৃথিবীর সব মায়েরা যেমন এক হয় না, ঠিক তেমনি পৃথিবীর সব শাশুড়িরাও এক হয় না। কি রে মা, কি ভাবছিস? না, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? এ মা, এ আবার কি কথা? আমি তো তোরই মায়ের মতো। কথাটি শুনে নাজিফা মিসেস সালেহার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল। কি হলো, ওভাবে চেয়ে আছিস কেন? না, কিছু না। নে ঘুমিয়ে পড়, কাল থেকে দেখবি এই বাড়ির নাটকীয়তা। হুম, দেখতে তো আমাকে হবেই, আর সাথে মানুষগুলোকেও পরিবর্তন করতে হবে। সকালে নাজিফার মধুর সুরের কোরআন পাঠ করা শুনে সালেহার ঘুম ভেঙে যায়। সালেহা চোখ খুলেই দেখতে পেল মেয়েটি কোরআন পড়ছে আর ইন বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সালেহা ওর পাশে গিয়ে বসতেই নাজিফা চোখের জল মুছে সালেহাকে বলল, আম্মু, আপনি নামাজ পড়ে নিন। নাজিফার এই বাক্যটির মাঝে সালেহা যে শান্তি সুখ পেল তা অনেককাল আগেই ছেলে মেয়েদের বিপথে যাওয়ার ফলে হারিয়ে গিয়েছে। সালেহা উজু করে এসে নামাজ পড়ে নাজিফাকে বলল, আচ্ছা নাজিফা, তোমার কখনো রবের উপর রাগ হয়নি? কেন? না মানে তিনি তোমাকে এত কষ্ট দিচ্ছে অথচ তুমি তার হুকুম মেনে চলো, তাকে ডাকো। নাজিফা তখন হেসে বলল, রবের উপর রাগ করা যায় না মা, কিন্তু অভিমান করা যায়, যা নিমেষে আবার রবের সামান্য নিয়ামত পেয়ে ভালোবাসায় পরিণত হয়। আর রব কখনো তার বান্দাদের কষ্ট দেয় না, বরং পরীক্ষা করে দেখে তার বান্দা তাকে কতটা ভালোবাসে। তবে সবাইকে পরীক্ষা করে না, যারা তার হুকুম মেনে চলে তাকে ডাকে, তার উপর ভরসা রাখে রব কেবলই তাদেরকেই একটু বেশি পরীক্ষা করে। কিন্তু তাই বলে কি আমি বলতে পারি আমার রব আমাকে কষ্ট দিচ্ছেন? মাশাআল্লাহ, কি সুন্দর কথা। আচ্ছা আম্মু, এ বাড়ির কেউ সকালে নামাজ পড়ে না? সালেহা তখন একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হয়তো ভালো নয় রে মা, তাই হয়তো ছেলে মেয়েগুলোকে রবের সাথে পরিচয় করাতে পারলাম না। ফাহাদ মানে আমার বড় ছেলে, ও তো কোনো কালে মানুষ হয়নি, ওর কাছে জীবন মানে একটাই, তাই মাস্তি আড্ডা আর গার্লফ্রেন্ড। ভেবেছিলাম বিয়ের পর মানুষ হবে, কিন্তু যাকে বিয়ে করলো সে নিজেও তো চাইনিজ। আমার ছেলে কি আর মানুষ করবে? ও নিজেই তো। সালেহা চুপ হয়ে গেল। তারপর ঠোঁটের কোণে ঠুনকো হাসি ফুটিয়ে বলল, অবশ্য অন্যের মেয়েকে কি বলবো, আমার নিজের মেয়ে নিতুকেই তো আজ অবধি ঠিক করতে পারলাম না। মাদ্রাসায় দিয়েছিলাম যাতে মেয়েটি একটু ঠিক হয়,
কিন্তু কোথায়কার ভালো দিন দিন আরও বেশি বেহায়াপনা হয়ে গেছে, পড়ালেখাও বন্ধ করে দিয়েছে। নাজিফা তখন একটু ক্ষীণ কণ্ঠে বলল, আর মা উনি? কে ইমাদ? জানিস মা, ও আমার গর্ব করার সন্তান ছিল। কখনো ওর ভিতরে আমি সামান্যটুকু ও অনৈতিক কাজ দেখিনি। ছোটবেলা থেকেই ও 5 ওয়াক্ত নামাজ আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠেছে। ও অনেক ভালো একজন ডাক্তারও। কিন্তু ওই যে কথায় আছে না, কাল যে মানুষটা আমির ছিল আজ সে ফকির হয়ে গেল। ইমাদেরও তাই হলো। মৃত্যুটা ও ঠিক মেনে নিতে পারছে না। মানবেই বা কীভাবে? আমার ছেলেটা যে ওকে খুব ভালোবাসতো, কিন্তু নাবা হওয়ার সময় ওর মা মারা যাওয়াটা আমার ছেলেটাকে এতটাই পাথর বানিয়ে দিয়েছে যে ও এখন ভুল করেও আল্লাহকে ডাকে না। নাজিফা তখন শান্ত কণ্ঠে বলল, আসলে মা, আমরা না আমাদের রবকে বুঝতেই পারি না। দুনিয়ার সামান্য ভালোবাসায় কত পরীক্ষা দিতে হয়, কিন্তু তারপরও আমরা প্রিয় মানুষকে ভালোবাসি, ওর দিকে থাকতে চাই। আর যখন কথায় কথায় কেউ বলে আমি রবকে ভালোবাসি, তখন কেন মা উনি আমাদের পরীক্ষায় ফেললে আমরা ওনাকে ভুলে যাই? সালেহা চুপ করে থাকে, কেননা এর উত্তর হয়তো সালেহার কাছেও নেই। আমরা মানুষরা তো এমনই। সকাল 9টায় ইমাদ বাচ্চাদেরকে নিয়ে নিচে নামে। নাজিফা রান্নাঘর থেকে একটু আর চোখে চেয়ে আবার নিজের কাজে ব্যস্ত হলো। হঠাৎ কী যেন মনে করে নাজিফা আবার ইমাদের দিকে তাকালো, তারপর সহসা বলে উঠল, মাশাল্লাহ, ছেলেরাও এত সুন্দর হয়। সত্যি মানুষটা অনেকটাই সুন্দর। ইমাদ নিচে নামতেই সালেহাকে দেখলো সোফায় বসে আছে। সালেহার কাছে গিয়ে বলল, মা, নাবার নওরিনকে রেডি করে দাও স্কুলের জন্য। সালেহা ছেলের সাথে কোনো কথা না বলেই নাবা আর নওরিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইমাদ তখন চারপাশে তাকিয়ে নাজিফাকে খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে রান্নাঘরের দিকে, আর দেখতে পেল বিশাল ঘোমটা দিয়ে কেউ একজন রুটি বানাচ্ছে। ছেলেটি বুঝতে পারলো ও নাজিফা, অতঃপর ওর কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। নাজিফা কোনো কথাই বলল না, রুটি বানাতে লাগলো। ইমাদ তখন বারবার কাশি দিতে লাগলো। নাজিফা তাও কোনো কথা বলল না। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলতে লাগলো, কি মানুষ রে বাবা, সেই কখন থেকে কাশি দিচ্ছি অথচ এক গ্লাস পানিও দিচ্ছে না। নাজিফা তখন গম্ভীর কণ্ঠে বলল, হাতের সামনেই পানি, একটু নিয়ে নিলেই তো হয়। ইমাদ রেগে গিয়ে বলতে লাগলো, এভাবে বলার কি আছে, আমি দেখতে পাইনি তো। এই বলে পানি খেতে লাগলো। 1 গ্লাস নয় 3-4 গ্লাস পানি খেয়ে ফেললো। নাজিফা তখন বলতে লাগলো, এত পানি খেলে তো পরে নাস্তা খেতে পারবেন না। খাবো না, তাতে আপনার কি? আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, কই একটিবারও তো বললেন না কিছু লাগবে কি না, বা আমার কিছু বলবেন? হাসালেন, আমার সাথে আবার আপনার কি কথা? ইমাদ তখন আরও 1 গ্লাস পানি খেয়ে বলতে লাগলো, মানে আমি তো খুব ভালো ছেলে, বুঝলেনই তো, কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না, বুঝলেন? আমার আবার মানুষের প্রতি খুবই দয়া, এত দয়া যে আমি মাঝে মাঝে রাস্তায় তো পথশিশুদের দেখলে দুঃখ প্রকাশ করি। তো বুঝলেন, আমি মানুষকে কষ্ট দেই না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চান সেটা বলুন। মানে আপনিও তো একটা মানুষ, আপনাকেও কষ্ট দেওয়া আমার উচিত নয় তো। তো কি? তো না মানে কালকে রাত্রে আপনাকে মানে ডিভোর্সে বলার জন্য সরি। এই বলেই ছেলেটি নিমিষেই কোথায় যেন চলে গেল। সরি শব্দটি নাজিফার কানে যেতেই নাজিফা অবাক হয়ে গেল। ইমাদ সাহেব আমাকে সরি বললেন? আদৌ কি আমি ঠিক শুনেছি? অবশ্যই ছেলেটি একটা সরি বলতে গিয়ে কত সংকোচ যে করলো, বাট শেষে সত্যিটা বলল। আসলে উনি ভালো, তবে নিজের ভালোটাকে মানুষের সামনে প্রকাশ করতেই ভুলে গেছে। এই যা। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে মেয়েটি ভাবতে লাগলো, এত কটু কথা বলার পরও যখন মানুষটা একবার সরি বলল, তাও এত সংকোচ করে, তখন অভিমানগুলো সত্যি নিমেষে অজানা দেশে পাড়ি দিল। এই ভেবেই নাজিফা আবার রুটি বানাতে লাগলো। এমন সময় সালেহার মেয়ে নিতু কানে হেডফোন দিয়ে নিচে নামলো। নাজিফাকে রান্নাঘরে দেখতে পেয়ে বলতে লাগলো, এই যে একটু তাড়াতাড়ি হাত চালান, সকালের নাস্তা কি দুপুরে খাওয়াবে? অমনি ফাহাদের বউ নাইট ড্রেস পরে নিচে নেমে নিতুকে বলতে লাগলো, মর্নিং নিতু, হোয়াটস হ্যাপেনিং? আর বলো না,
খুব ক্ষুধা পেয়ে গেছে। বাট দেখো, ওকে এখন নাস্তাই বানায়নি। কি করে পারবে বলো? এইসবের জন্যই তো সংসার করতে পারিনি। ঠিক বলেছ, দেখো আমার কি পরিমাণ ক্ষুধা লেগেছে। সালেহা তখন বলতে লাগলো। আহারে, আমার মেয়েটা যে কি ক্ষুধা লেগেছে। সালেহাকে দেখতে পেয়ে নিতু চুপ হয়ে যায়। সালেহা তখন নাবা আর নওরিনকে ডাইনিং টেবিলে বসিয়ে নিতুর সামনে এসে বলল, তা মা, আপনার আজকে এত তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে গেল? আপনি তো নবাবজাদে, দুপুর 12টা ছাড়া আপনার ঘুমই ভাঙে না, আর একটা ছাড়া আপনার সকালে নাস্তা হয় না। তা আজকে আপনি এত তাড়াতাড়ি উঠলেন যে? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। ফাহামিদা তখন বলতে লাগলো, থাক না মা এসব কথা। ও তুমি চুপ করো, তোমরা দুজনেই তো একই ঘাটের মাঝি। তুমিও দেখি আজকে এত তাড়াতাড়ি নিচে নেমে আসলে, আর তোমাকে না বলছি এসব নাইট ড্রেস পরে নিচে নামবে না। মা, এটা পার্সোনাল। এই ফ্যাশন করতে গিয়ে এই বাড়ির বড় বউয়ের সম্মানটা আবার হারিয়ে ফেলো না। মা, খাবার হয়ে গেছে, সবাইকে বসতে বলুন। নাজিফার মুখ থেকে এমন উক্তি শুনে ফাহামিদা রেগে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, যত বড় মুখ নয় তত বড় কথা। এসেছে তো এখন একদিনও হয়নি, আর এখনই আমার সাথে এরূপ আচরণ। কেন বৌমা, ও কি ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুমি ইমাদের সামনে এসব পরে হাঁটলে বড় ভাবি হিসেবে তোমাকে মানায়। আজকে ইমদ নিচে আসুক, তারপর দেখাচ্ছি মজা। হঠাৎ ইমাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? বৌমনি, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? আর বলিস না ভাই, তোর বউ তো প্রথম দিনই আমার মুখের ওপর তর্ক করেছে। আমার পোশাক আশাক নিয়ে পর্যন্ত মন্তব্য করেছে। ইমাদ ফাহামিদার মুখ থেকে কথাগুলো শুনে কোনো কিছু না ভেবেই নাজিফার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে বলল, মানবতার খাতিরে একটা সরি বলেছি বলেই আপনি কি সাপের পাশ পা দেখেছেন নাকি? নাজিফা কোনো কথাই বলল না, অনায়াসেই ইমাদের সব কথা শুনতে লাগলো। ইমাদ ওর এরূপ নিশ্চপতা দেখে অবাক হয়ে গেল। মানুষে তো ধৈর্যশীলতা কিভাবে হয়। কি ব্যাপার, কথা বলছেন না কেন? লিসেন, চান বৌমনির কাছে গিয়ে মাপ চান। দেখুন, আমি ওনাকে খারাপ কিছুই বলিনি, জাস্ট বললাম যে উনি এসব পরে আপনার সামনে আসাটা ঠিক মানায় না। দেখছো ইমাদ, আবার সে একই কথা বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোমার ভাইয়ার কাছে আমি না বিচার দিয়েছি, তাহলে আমার নাম ফাহমিদা না। আর ওই যদি আমার কাছে মাফ না চায়, তাহলে আমি আজকে কোনো খাবারই খাবো না, এই বলে দিলাম। এই বলে ফাহামিদা নিজের ঘরে চলে গেল। সালেহা তখন একটু মুচকি হেসে বলল, উফ, বাঁচলাম। কেন যে আমার বড় ছেলে এর মতো একটা মেয়েকে বিয়ে করেছে আল্লাহই ভালো জানে। ইমাদ, নিয়ে খেয়ে নে, একটু তাড়াতাড়ি কর, নাবা আর নওরিনের স্কুল আছে তো। ইমাদ আর কোনো কথাই বলল না। ও বুঝেছে ফাহামিদার কাজেই শুধু ঝগড়া করা। এখনও মনে পড়ে মিতুর সাথে সামান্য কারণ নিয়ে কী পরিমাণ ঝগড়া করত। তবে নিতু এই মেয়েটির মতো নিশ্চয়ই চুপ থাকতো না। মিতুকে যদি বৌমনি বলতো একটা, মিতু 100টা বলতো। এখনও মনে পড়ে যায়, শুধুমাত্র বৌমনির কারণে ও কতবার আমাকে বলেছিল চলো আমরা আলাদা হয়ে যাই। কিন্তু এই কথাটি কখনোই আমি মায়ের কান অব্দি আসতে দেইনি, কারণ আমি জানতাম মা আর যাই হোক আমাদের দুই ভাইকে আলাদা হয়ে যাওয়াটা কখনোই মেনে নিতে পারবে না। কেননা বাবা মারা যাওয়ার পর আমি আর দাদা ভাই তো মায়ের কাছে সব। আজ আবার এই বৌমনির কারণেই সেই মানুষটার মনে পড়ে গেল। মিতুর কথা মনে পড়তেই ছেলেটার চোখ দুটো লাল হয়ে যায়। ছেলে মানুষ, তাই সে বুঝে ফেলল কান্না তাকে মানায় না। সহসা ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো। নাজিফা তখন ঋতুকে আর শাশুড়িকে রুটি দিচ্ছিল। ইমাদের এভাবে উঠে দাঁড়ানো দেখে সালেহা বিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে উঠে দাঁড়িয়েছিস কেন? খিদে নেই। এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অমনেই ওর হাতটা গিয়ে ধরে ফেলল। নাজিফার এত সাহস দেখে ইমাদ খুব বেশি অবাক হয়। চিৎকার দিয়ে বলতে লাগলো, হাউ ডিয়ার ইউ! আপনি আমার হাত ধরার সাহস কোথায় পেলেন? সাহস তো আপনিই দিয়েছেন। মানে?
মানে হলো আপনি যখন আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরার সাহস পেয়েছেন, ঠিক তেমনই আমিও আপনার অনুমতি না নিয়ে আপনার হাত ধরার সাহস পেয়েছি। নাজিফার এমন উত্তর শুনে সালেহা খুশিতে বলতে লাগলো। সাবাস মা। ইমাদ অবাক হয়ে গেল। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা এই মেয়েটি সত্যিই অদ্ভুত। এত খারাপ কথা বলি, কিন্তু তারপরও। কি হলো, কি ভাবছেন? না কিছু না। যান, টেবিলে গিয়ে বসুন। আমি কি আপনার কথা শুনবো নাকি? কে আপনি যে আপনার কথা আমাকে শুনতেই হবে? আমি হয়তো আপনার কেউ না, কিন্তু দেখুন, না খেয়ে থাকলে তো আর সব কিছু সমাধান করা যায় না। তাই বলি কি, এত কথা না বলে খেতে বসুন। নাবাও তখন বলতে লাগলো। বাবাই আটো আটো। মেয়ের কথা ফেলতে না পেরে ইমাদ খেতে বসে। নাজিফা সবাইকে খাবার দিয়ে এক পর্যায়ে নাবাকে নিজের হাতে জ্যাম আর পাউরুটি খাওয়াতে গেলে নরিন নাজিফার হাতটা ধরে ফেলে। চোখগুলোকে বড় বড় করে নাজিফাকে বলতে লাগলো। তুমি একদম আমার বোনকে খাওয়াবে না। নাজিফা একটু স্নেহময় কণ্ঠে নরিনকে তখন বলল। মা, ও তো ছোট, ওকে আমি খাইয়ে না দিলে ও খাবে কি করে? নরিন তখন হাসতে হাসতে বলল। আপনি তো মাত্র একদিন হয়েছে এসেছেন, এতদিন তো আমার বোনকে দিদুনেই খাওয়াই দিত, সুতরাং আজকেও না হয় দিদুনি খাইয়ে দিবে। নিতু নরিনের কথাগুলো শুনে মনে মনে বলতে লাগলো। গুড নরিন, এটাই তো আমি চেয়েছি, আর তুই করেছিস, ভেরি গুড। ইমাদ নিজেই হতভম্ব হয়ে গেল নরিনের এরূপ আচরণ দেখে। মাত্র 9 বছর বয়স, অথচ এই বয়সেও এত পরিমাণ খারাপ হয়ে গেছে। হয়তো মেয়েটিকে আমারও পছন্দ না, কিন্তু তাই বলে আমি যেরূপ আচরণ করতে পারি ও তো তা পারে না। কেননা ও তো বাচ্চা, আর তাছাড়া শত হোক নাজিফা তো ওর মায়ের মতোই। এই ভেবে ইমাদ নরিনকে অনেক জোরে একটা ধমক দিল। নরিন অমনে কান্না করে দিল। নাজিফা তখন ওকে জড়িয়ে ধরতে চাইলে ও তখন নাজিফাকে বলে। ডোন্ট টাচ মি, তোমার জন্য বাবাই এই প্রথম আমাকে বকা দিয়েছে। এই বলে না খেয়ে চলে গেল। নাজিফা তখন ইমাদকে বলল। এটা আপনি কেন করলেন? ও তো ছোট মানুষ, আর ছোট মানুষদের ভালোবাসা দিয়ে বোঝাতে হয়, ধমক দিয়ে নয়। আপনি চুপ করুন, সব আপনার জন্য হয়েছে। জাস্ট আপনার জন্যই আমি আমার মেয়েকে এই প্রথম বকেছি। এই বলে ইমাদ না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিতু তখন সালেহাকে উস্কানির জন্য বলতে লাগলো। দেখেছো কি মেয়ে বউ করে আনলে? যে ভাই কখনো না খেয়ে বাড়ি থেকে বের হতো না, আজ এই প্রথম সে না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। শত হোক ছেলে তো না খেয়ে বাড়ি থেকে বের হয়েছে, এটা সত্যি সালেহার খুব খারাপ লাগে। নিতুকে কোনো কথা না বলেই সালেহা নিশ্চুপভাবে রুমে চলে গেল। নিতু তা দেখে মহা খুশিতে গান গাইতে লাগলো আর নাস্তাটা নিয়ে উপরে চলে গেল। নাসিফার চোখ দুটো জ্বরে ঝাপসা হয়ে যায়। উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলো। আমি কি কখনোই কাউকে সুখী করতে পারবো না? আল্লাহ, আপনি কি কখনোই আপনার এই বান্দাকে একটু সুখ দিবেন না? নিশ্চয়ই আল্লাহ, আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আর কতদিন আমি এভাবে মানুষদের কষ্ট দিব? অমনি দুফোঁটা অশ্রু নাজিফার গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঠিক তখনই নাবা নাজিফার আঁচল ধরে টান দিল। নাজিফা বিস্মিত হয়ে নিচের দিকে তাকাতেই দেখে নাবা। ওর সামনে বসতেই নাবা বলতে লাগলো। এই তুমি আমাদের তাড়িয়ে দেবে না তো, তুমি তাড়ছো কেন? নাজিফা ওর কপালে একটা চুমু দিয়ে বলল। এমনিই কাঁদছি মা, হাই, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই বলে নাজিফা নাবাকে খাওয়াতে লাগলো। নাবা তখন নাজিফাকে বলতে লাগলো। তুমি কে? তুমি কি মা? তুমি কি মা? নাজিফা তখন নাবাকে কোলে নিয়ে বলতে লাগলো। হ্যাঁ মামুনি, আমিই তোর মা। নরিন অমনি নাজিফার সামনে এসে বলতে লাগলো। না, তুমি মা নও, পুপু বলেছে তুমি সৎ মা। না বা ওনার কোল থেকে নাম বলছি, উনি আমাদের মা নয়। এই বলে নরিন নাবাকে জোর করে নাজিফার কাছ থেকে নিয়ে যায়। নাবা কাঁদতে থাকে আর বলতে থাকে। তুমি মা তাবো আম্মা, আমি তোমার কাঁধে থাকবো। সকাল 10টায় নাজিফা সালেহার কাছে গিয়ে জিজ্ঞেস করে। মা, আপনি কি আমার উপর রাগ করেছেন? সালেহা তখন একটু হেসে বলল। না, কেন ও রাগ করব? কিন্তু মন খারাপ, আসলে ছেলেটা কখনো না খেয়ে এভাবে বাড়ি থেকে হয়ে যায়নি তো, আর নরিনও না খেয়ে আছে তাই। আচ্ছা মা,
ওদের সব থেকে পছন্দের নাস্তা কি আপনি জানেন? জানবো না কেন? আসলে নওরিন আর ইমাদ দুজনেই আলুর পরোটা খুবই পছন্দ করে। আলুর পরোটা দেখলে দুজনেই লোভ সামলাতে পারে না। আগে বলবে না মা? আসলে এই আলুর পরোটা আমার বাবাও খুব পছন্দ করতো। বাবার জন্য বানাতে বানাতে এই পরোটার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, তাই আমার হাতের আলুর পরোটা মানেই সেই। সালেহা তখন বলল, তাহলে তুমি তাড়াতাড়ি করে কয়েকটা আলুর পরোটা বানিয়ে ফেলো। আমি কদমকে বলি ইমাদের চেম্বারে নিয়ে যেতে। কিন্তু নওরিন? ও ও তুমি চিন্তা করো না, ওকে খাওয়ানোর দায়িত্ব আমার। এই বলে নাজিফা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আলুর পরোটা বানালো। টিফিন বক্সে কয়েকটা ইমাদের জন্য চেম্বারে পাঠিয়ে দেয়, আর কয়েকটা নিয়ে নরিনের ঘরে যেতেই দেখে মেয়েটি পেটে হাত দিয়ে বসে আছে, মুখটা শুকিয়ে গেছে। নাবা সামনেই বসে খেলছে, দুজনে এখন স্কুল ড্রেসটাও খোলেনি। আমার উপর রাগ করে আজকে স্কুলে যায়নি বুঝলাম, কিন্তু ড্রেসটাও খুললো না। এই ভেবে নাজিফা একটা কাশি দিল। ওর কাশির আওয়াজ নাবার কানে যেতেই নাবা বলে উঠল, মা তুমি অত তো। নরিন অমনি দরজার দিকে তাকাতেই নাজিফাকে দেখে বলে উঠল। তুমি আমার ঘরে কেন? নাজিফা একটু নিচু স্বরে নরিনকে তখন বলল, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। আমি খাবো না। দেখো, আমার উপর রাগ করে তো আর না খেয়ে থাকা উচিত নয়। নাও, খেয়ে নাও মা। বললাম না আমি খাবো না। ঠিক আছে, তুমি না খেলে আমি খেয়ে ফেলছি। আলুর পরোটা আমার খুব প্রিয়। আলুর পরোটা শুনতে নরিন একটু আমতা আমতা করে বলল, তো তোমার হাতে ওটা আলু পরোটা? হ্যাঁ তো। কে বানিয়েছে? তুমি? হুম, আসলে আমার বাবা বলতেন আমার হাতের আলুর পরোটা নাকি অনেক মজার। তো কি হয়েছে? এগুলো আমাকে শোনাও কেন? আমি খাবো না। ঠিক আছে, আমি তাহলে যাই। অমনি নরিন বলল। এই শোনো। নাজিফা তখন বলল, তুমি আমাকে বলছো? আসলে তুমি যেহেতু এতবার বলছো তো একটু খেয়ে দেখতে পারি। নাজিফা নরিনের কথাটা শুনে খুশি হয়ে গেল। নরিনের কাছে গিয়ে বসে ওর সামনে খাবারটা দিল। নরিন তখন একটু সংকোচ নিয়ে বলল, খাবো? ও মা, এ আবার কেমন কথা? খাও। নরিন খেতে লাগলো। পরোটাগুলো ওর এতই ভালো লেগেছে যে ও নাজিফাকে বলতে লাগলো, তুমি তো ভালো রান্না করতে পারো। ধন্যবাদ। নাজিফা তারপর কিছু সময় চুপ করে থেকে নরিনকে বলল, আচ্ছা মা, তুমি কেন আমার উপর রাগ করো? আমি তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি না। আর বড়দের সাথে এভাবে আচরণ করলে যে আকাশের মালিক খুব অসন্তুষ্ট হয়। নরিন অমনি খাবারটা রেখে কৌতূহলী নিয়ে নাজিফাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ বুঝি অসন্তুষ্ট হয় আমি বড়দের সাথে খারাপ আচরণ করলে? হ্যাঁ তো মা। কিন্তু আমি তো বড়দের সাথে খারাপ আচরণ করি না। আমি শুধু তোমার সাথে খারাপ আচরণ করি, কারণ ফুপু বলেছে তুমি নাকি আমাকে আর নামাকে বাবার কাছ থেকে। অমনি নিতু ঘরে ঢুকে যায়। নরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলে ওকে চুপ থাকতে। নরিনও চুপ হয়ে গেল। নাজিফা নরিনকে তখন বলে, কি হলো মা, চুপ হয়ে গেছো কেন? কি বলেছে ফুপু, আমাকে বলো। নিতু তখন নাজিফার সামনে এসে বলতে লাগলো, আমার নামে নরিনকে তুমি কি বলছো? নাজিফা নিতুকে চোখ দেখে বুঝতে পারে নরিন কেন চুপ হয়ে যায়, এবং এও বুঝতে পারে একটি 9 বছরের মেয়ের এরূপ আচরণের পেছনে আমরা বড়রাই দায়ী। বাচ্চারা কখনোই খারাপ মন মানসিকতার হয় না। তাদের নির্মল হৃদয়কে যদি কোনো অপবিত্র ব্যক্তি তাদের নিজের মনের মতো গড়ে, ঠিক তখনই সেই বাচ্চাটির হৃদয়ে অপবিত্রতা বাসা বাঁধে। কি হলো, চুপ করে আছো কেন? কানে কথা যায় না? আমার নামে কি বলে তুমি নরিনের কান ভারী করছো? এই জন্যই বলি, নরিন কেন হঠাৎ চুপ হয়ে গেছে। মামা মানে কি বলতে চাইছো? না কিছু না, অন্তত এই বাচ্চাদের সামনে তোমাকে আমার কিছুই বলার নেই। এসো, ড্রয়িং রুমে এসো। নাজিফা নিতুকে ড্রয়িং রুমে এনে জিজ্ঞাসা করতে লাগলে, তুমি নরিনকে কি বলেছো? মানে আমি আবার নরিনকে কি বলবো? কিছুই বলনি? না তো। এনিওয়ে, তোমার সাথে পরে কথা বলবো। আমি এখন বাইরে যাচ্ছি। কি?
তুমি এভাবে বাইরে যাবে? কেন? কি হয়েছে? তুমি জিন্স টপস পরে বাইরে যাবে না? এরূপ রংচটা লিপস্টিক দিয়েছো কেন? আর এমন কার্লি চুলগুলোকে লালের বাদামি রং করে তোমার মনে হচ্ছে তোমাকে খুবই ভালো লাগছে। তাতে তোমার কি? দেখো নিতু, তোমার মনে হচ্ছে এগুলোতে তোমাকে খুব স্মার্ট লাগে, কিন্তু বিশ্বাস করো, নিজের দেশের সাদামাটা পোশাকেই আর পর্দায় মেয়েদের সৌন্দর্য। তুমি কেন নিজেকে বাইরের বখাটে ছেলেদের কাছে পণ্য তৈরি করবে? একটা কথা মনে রেখো, জিন্স টপস, রং চটা, লিপস্টিক দিয়ে ছেলেদের সামনে চলাফেরা করলেই তাকে, আর যাই হোক, সত্যিকারের স্মার্ট বলে না। সত্যিকারের স্মার্ট হতে হলে নিজেকে সম্মান করতে শিখতে হয়, অন্যের সামনে নিজেকে পণ্য বানাতে হয় না, আর একটা সুন্দর মন থাকতে হয়। ও প্লিজ, আমি তোমার এসব বকবকানি শুনতে চাই না। এসব তোমার বকবকানি মনে হচ্ছে? তুমি না মাদ্রাসার স্টুডেন্ট? অবশ্য পৃথিবীর প্রত্যেক জায়গায় ভালো খারাপ আছে, সুতরাং এ আর নতুন কি? ওই চুপ থাকো তো, আমি গেলাম। নাজিফা অমনি নিতুর হাতটা ধরে বলল, যতক্ষণ না তুমি শালীনতার পোশাকে তোমাকে আবৃত করবে, ততক্ষণ অবধি তোমার কোথাও যাওয়া হবে না। নিতু অমনি হাত ছাড়াতে চাইলে সালেহা এসে বলে উঠল, সাবাস মা, এতদিনে আমি যা করে উঠতে পারিনি তুই তা করেছিস। যা, ওকে ঘরে নিয়ে আটকে রেখে আয়। নাজিফা বলল, তা করা লাগবে না মা, ও যদি এভাবে বাইরে যায় তাহলে আজ ওকে আর এই বাড়িতে ঢুকতে দিবেন না। সালেহা তখন বলে উঠল, ঠিক আছে মা, তুই যা বলবি তা হবে। নিতু তো নাজিফার ওপর রেগে ওর সামনে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কাজটা ঠিক করলে না, আমি তোমাকে ডেকে নেব। উপর থেকে ফাহাদ আর ফাহামিদা তখন নিচে নামতে নামতে বলল। আবার কি হলো? নিতু তখন বলল, কি হবে বৌমণি, তোমাকে যেমন অপমান করেছি আমাকেও তাই করছে, আর দেখো মা তাতে সাই দিচ্ছে। ফাহাদ তখন সালেহাকে বলল, মা, এটা আপনি ঠিক করছেন না। ও আমার বউকে ইনসাল্ট করছে। এ বাড়িতে এসে ও এখনও একদিনও হয়নি, অথচ আমার বউয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করছে। ঠিক করেছে, তোর বউ যেমন পোশাক আশাক পরে তেমন মন্তব্য শুনবে। ফাহাদ আর ফাহামিদা কোনো কথাই বলল না, আর দুজনেই বাড়ি থেকে বের হয়ে নিজেদের কাজে চলে গেল। নিতু আর কোনো উপায় না পেয়ে উপরে যেতে বাধ্য হলো। এদিকে কদম ফিরে আসতে নাজিফা ওকে জিজ্ঞাসা করে। কদম ভাই, তোমার সাহেব খেয়েছে? কদম বলল, জানি না আফা, সাহেব আমাকে শুধু বলল বক্সটা রেখে যেন চলে যাই। কথাটা শুনে নাজিফা একটু মুচকি হেসে কদমকে বলল, তোমার সাহেব তোমার সামনে কেটে লজ্জা পাবে, তাই হয়তো রেখে দিতে বলেছে। সারাদিন এত অশান্তির পরও সন্ধ্যাবেলা নাজিফা মাগরিবের নামাজ শেষ করে রান্নাঘরে যায় সবার জন্য পায়েস রান্না করতে। এমন সময় ইমাদ বাড়ি ফিরে আসে। রান্নাঘরে গিয়ে টিফিন বক্সটা রাখতেই নাজিফাকে দেখে রান্না করছে। ইমাদ তখন একটু গম্ভীর কণ্ঠে বলল। এই যে শুনছেন? নাজিফা ঘুমটার আড়াল থেকে বলল, জি, আমাকে বলছেন? তো আর কাকে বলবো? এখানে কি আর কেউ আছে নাকি? তাই তো। তো কি বলবেন শুনি? ইয়া মানে মজা হয়েছে অনেক, থ্যাঙ্কস। ইমাদ এই বলে চলে যায়। নাজিফা ওর চলে যাওয়ার দিকে অনিমেষভাবে চেয়ে রইল। ছেলেটাকে বুঝতেই পারছে না, কখনো ভালো তো কখনো খারাপ, কখনো নরম তো কখনো গরম। এদিকে নিতুকে বাড়ি থেকে বের হতে না দেয় নিতু নরিনের ঘরে যায়। গিয়ে দেখে নরিন আর নাবা দুজনেই পড়তে বসেছে। নিতু নরিনের কাছে গিয়ে বসে বলে, কিরে, সকালবেলা তোরে আলুর পরোটা খাইয়েছে বলে তুই আমি যা বলেছি তোকে সব বলে দিতে চেয়েছিস ওই মেয়েটাকে? নরিন তখন মাথা নিচু করে বলল, ওই আন্টিটা তো খারাপ না, তুমি বলেছো ও আমাদের কাছ থেকে আমাদের বাবাইকে কেড়ে নেবে। কই, ওই আন্টিটা তো এমন কিচ্ছুই করছে না। বাবা, নরিন সকালে মেয়েটা দুটো আলুর পরোটা তোর জন্য বানিয়েছে বলে তুই নিজের ফুপুকেই অবিশ্বাস করলি? না মানে ফুপু, আমি তা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি। থাক বাবা থাক, তোদের ভালো চাই বলেই আমি তোকে সাবধান করেছিলাম, এখন দেখি আমারই ভুল হয়েছে। ওকে ফাইন, আমি তোকে আর কিছুই বলবো না, কিন্তু আমি যেহেতু তোর ফুপু তাই তোকে শেষ একটা কথা বলছি। তোর বাবাকে হাত করার জন্য যে দেখ
মেয়েটা এখন পায়েস বানাচ্ছে। তোর বাবাই এটা খাওয়ার পর মেয়েটাকে বিশ্বাস করবে, আর সেই সুযোগ নিয়ে মেয়েটা তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি বরং এইসব ভেজালে নিয়ে যাই বাবা। এই বলে নিতু চলে যেতে চাইলে নরিন ওর হাতটা শক্ত করে ধরে বলল, তুমি সত্যি কথা বলছো? বিশ্বাস না হলে নিজ চোখে গিয়ে দেখে আয়। তোদের কাউকে দিবে না, শুধু তোর বাবাকেই দিবে, দেখিস। ফুপু, তুমি আমাকে বলে দাও, আমি কি করলে আমার বাবাইকে বাইশটা দিতে পারবে না? নরিনের কথাটা শুনে নিতুর মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো। এবার দেখ তোমার আমি কি হাল করি। এদিকে নাবা নরিনের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু পুপি পাতা পুপি পারো না। নিতু তখন নরিনকে বলল, দেখেছিস নরিন এসেছে, একদিন না হতেই তোর বোনকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে, তুই তারপরও কিছু করবি না। ফুপু, তুমি ওর কথা বাদ দাও, তুমি আমাকে বলো কি করতে হবে। নিতু তখন নরিনের হাতে এক বোতল তেল আর কলার দুটো খোসা দিয়ে বলল, এই নে, এই তেলটা তোর বাবার দরজার সামনে গিয়ে ঢেলে দিবি, আর তার উপর কলার খোসাটা ফেলে দিয়ে আসবি। নরিন তখন একটু ভয়ে ভয়ে বলতে লাগলো, এতেও কিছু হবে না ফুপু? আরে কিছু হবে না, ও তো খাবার নিয়ে তোর বাবার কাছেই যাবে। তোর বাবার দরজার সামনে যখন তেলে আর কলার খোসার উপর পিছলা খাবে, তখন ওর হাত থেকে খাবারটা শুধু পড়ে যাবে, ব্যাস, তোর বাবাইকে আর খাওয়াতে পারবে না। তাহলে আমি এখানেই কাজটা করে আসছি। যা। নাবা তখন আবার নরিনকে বলতে লাগলো, আপু আম্মা বেড়া পাবে, তুই তাতো না। কিন্তু নাবার কথা কি আর নরিন শুনবে? নিতু যে মেয়েটিকে ভয়ের জগতে পাঠিয়ে দিল, যা থেকে বের হতে হলে তাকে এই কাজটি করতেই হবে। এদিকে নাজিফা পায়েস আর কিছু খাবার নিয়ে ইমাদের ঘরের দিকে যেতে লাগলো। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, ওনাকে খাবারটা দিয়ে এসে মাকে আর নিতুকে নাস্তা দিয়ে আসবো, তারপর আমি আবার সোনামণিদের নিজের হাতে খাইয়ে দিব, আর নাবাকে কোলে নিয়ে একটু আদর করব। মেয়েটির ভাবনার জগতে আনন্দেই ছিল, কিন্তু কিছুতেই বুঝতেই পারল না তার ভালোবাসার মূল্যটা কারো কাছে নেই। যেই মাত্র ইমাদের ঘরের সামনে পা রাখলো, অমনি পিঠ রেখে দেওয়ালের সাথে গিয়ে বাড়িকে নাজিফার কপাল ফেটে যায়। সাথে সাথে একটা চিৎকার দিয়ে মেয়েটি মেঝেতে পড়ে যায়। নাজিফার চিৎকার শুনে ইমাদ দরজা খুলতে দেখে নাজিফা নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নাজিফার এই অবস্থা দেখে ইমাদের মৃত্যুটা চোখের সামনে ভেসে উঠল। মনের ভেতর ভয়রা বাসা বাঁধতে লাগলো। ভাবতে লাগলো, এই মেয়েটিও যদি মৃত্যুর মতো মরে যায়। এদিকে নাজিফার চিৎকারের আওয়াজ শুনে সালেহা নিতু ইমাদের ঘরের সামনে এসে দেখে নাজিফা মেঝেতে পড়ে রয়েছে। সালেহা বিস্মিত হয়ে ইমাদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? ইমাদ কোনো কথাই বলল না। ইমাদ নাজিফার হাতটাকে শক্ত করে ধরে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। নাজিফার কোনো সারা শব্দ না পাওয়ায় ইমাদ তাকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে। অতঃপর বিছানার উপর শুইয়ে দেয়। নিতু তো নাজিফার এই অবস্থা দেখে ভয়ে নিজের ঘরে চলে যায়। সালেহা নাজিফার মাথার পাশে বসে কাঁদতে থাকে। এদিকে নরিনের কানে নাজিফার চিৎকার যেতেই নরিন ভয়ে কাঁপতে থাকে আর বলে, সরি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। নাবা পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ইমাদ যেহেতু পেশায় একজন ডক্টর, তাই সে নিজেই নাজিফার ট্রিটমেন্ট করতে শুরু করলো। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে তুলো দিয়ে নাজিফার কপালের রক্তগুলো মুছতে লাগলো। অতঃপর ব্যান্ডেজ করে দিল। কাগজে কিছু ঔষধের নাম লিখে সালেহাকে দিয়ে বলল, মা, তুমি এটা গিয়ে কদমকে দাও, ও যেন এই ওষুধগুলো নিয়ে আসে। সালেহা তখন ইমাদকে বলল, ও ঠিক হয়ে যাবে তো বাবা? ইমাদ বলতে লাগলো, আমি ওর কিছু হতেই দিব না মা, আমি আর কোনো লাশ দেখতে পারবো না। সালেহা অদ্ভুতভাবে ছেলের দিকে চেয়ে রইল। আমার ছেলের এই নরম হৃদয়টা এতদিন কোথায় ছিল? নিজেকে পাষাণ পরিচয় দিয়ে সোডিয়ামের আলোয় একা একাই নিজের কষ্টগুলোর সাথে নিজের বন্ধুত্ব করেছে, অথচ আমি মা হয়েও একবারও বুঝতে পারলাম না। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। সালেহা চলে যাওয়ার পর ইমাদের চোখের জল টপ টপ করতে লাগলো। কেন জানি বারবার মৃত্যুর কথা মনে পড়ছে। এখনো মনে আছে, এই ঘরের সামনে মিতুও এভাবে পিছল খেয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওকে নিয়ে আমি পাগলের মতো হসপিটালে যাই। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে বলল, হয় মাকে বাঁচাতে পারবো, নয় বাচ্চাকে।
কথাটি শুনে সাথে সাথে আমি কোনো কিছু না ভেবেই কোনো সংকোচ ছাড়াই বলে দিই, আমার বাচ্চাকে লাগবে না ডাক্তার, আপনি প্লিজ আমার স্ত্রীকে বাঁচান। কিন্তু মিতু আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্যই ডাক্তারকে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয়, ওর যা কিছু হয় হোক, কিন্তু এই বাচ্চার যেন কোনো কিছু না হয়। ডাক্তার বুঝে উঠতে পারলো না সে কি করবে, কিন্তু ডাক্তার সর্বাত্মক চেষ্টা করেছে মৃতুকে বাঁচাতে, কিন্তু ভাগ্যের লিখন কি আর বদলানো যায়। চলে গেল সে আমাকে ছেড়ে এই বর্ষায় এমন একটি দিনে। এই ভেবে ইমাদ কষ্টে হাতের পাশের ল্যাম্পটা নিজের হাত দিয়ে জোরে বাড়ি দিতেই তা ভেঙে চুরমার হয়ে যায়। হাতটা কেটে রক্ত পড়তে থাকে, কিন্তু ছেলেটি একটু বুঝতে পারল না যে একটি আঘাত পেয়েছে, কেননা মৃদু চলে যাওয়ার আঘাতের কাছে এই আঘাত কিছুই না। ইমাদ অন্ধকারে নিজের দিকে মাথা নিচু করে নাজিফার পাশে বসে থাকে। ঘণ্টাখানিক পর নাজিফার জ্ঞান ফিরে, হালকা হালকা চোখ খুলতে দেখে ইমাদ পাশে বসে রয়েছে। বাহিরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বাতাস বয়ে চলেছে, পোকামাকড় অজানা শব্দ, বুনো মশকের গান। আর ঘরে হালকা নিয়ন আলোয় নাজিফা দেখছে ইমাদের চোখের কয়েক ফোঁটা জল গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। ওর রক্তাক্ত হাতটা নাজিফার হাতের পাশেই। নাজিফা তাকে দেখে নিজের হাতটাকে ওর হাতের উপর রাখতেই ইমাদ মাথা উঁচু করে নাজিফার দিকে তাকিয়ে দেখে ওর জ্ঞান ফিরে এসেছে। মেয়েটি অসহায়ভাবে ইমাদের দিকে চেয়ে রয়েছে। ইমাদ তখন চোখের জলগুলোকে মুছে নাজিফাকে বলে, এত বড় হয়েছেন অথচ এখনও ঠিকমতো হাঁটতে পারেন না। পড়েছেন তো পড়েছেনই, আমার ঘরের সামনে এসে পড়তে হলো। আমার জীবনটা আর কত শেষ করবেন? আপনিও কি আমাকে শাস্তি দিচ্ছেন নাকি? ছোটবেলায় মা বাবা আমাকে ভালো করে হাঁটতে শেখায়নি। আপনারা মেয়ে মানুষ, এই একটা সমস্যা, যখন তখন পড়ে যান। নাজিফা তখন ক্ষীণ কণ্ঠে ইমাদকে বলে, কি করব বলুন? মেয়ে মানুষ মানেই তো বিয়ে অবধি বাবা মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, বিয়ের পর প্রিয় মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা। তাই তারা একা হাঁটতে গেলে হোঁচট খাবেই। আমার কপাল খারাপ, তাই প্রিয় কোনো মানুষ নেই যে হোঁচট খেলে হাতটা শক্ত করে ধরবে। নাজিফার কথায় ইমাদ আমতা আমতা করে বলল, কিছু পারেন না না পারেন, বেশ কথা বলতে তো পারেন। আপনার যদি এখন কিছু হয়ে যেত, তাতে আপনার কি? আমার আবার কি হবে? একজন মানুষ হিসেবে তো আমার কষ্ট লাগতো। এমন সময় সালেহা ঘরে ঢুকে পড়ল ঔষধ নিয়ে। ঘর অন্ধকার দেখে সালেহা বলতে লাগলো, কি রে ইমাদ, এমন ঘর অন্ধকার করে রেখেছিস কেন? এই বলেই ঘরে আলো জ্বালাতেই ওনার চোখে পড়ে ইমাদের রক্তাক্ত হাতের দিকে। সালেহা তখন চিৎকার দিয়ে বলে, ও মা, তোর হাতে এই অবস্থা কেন? নাজিফা তখন ইমাদের হাতের দিকে চেয়ে এমন অবস্থা দেখে উঠে বসতে চাইলে ইমাদ বলে, চুপ করে শুয়ে থাকুন, একদম ওঠার চেষ্টা করবেন না। কিন্তু আপনার হাতের এই অবস্থা কিভাবে? সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? সালেহা তখন বলল, কিন্তু আমাকে তো দিতে হবে, এই অবস্থা কেন করলি? মা, তুমি কি এখনো এসব জানবে, নাকি আমার হাতটাকে ব্যান্ডেজ করবে? হ্যাঁ, তো নিজে কেটে এখন আমাকে ব্যান্ডেজ করতে বলেছে। এই বলেই সালেহা কাঁদতে কাঁদতে ওর হাতটা ব্যান্ডেজ করলো। এই মাদের এই একটাই সমস্যা, সন্তানদের সামান্য কিছু হলেই শুধু কান্নাকাটি। আচ্ছা মা, আবার কি এমন হয়েছে যে তুমি এত কান্নাকাটি করছো? চুপ কর, একদম কথা বলবি না। নে, এই নে ওষুধগুলো। একটা ফিচল খেয়ে পড়ে আছে, আর একটা হাত কেটে কাহিনী শুরু করছে। পাগল হয়ে গেছিস তোরা দুজন, আমায় না কাঁদিয়ে ছাড়বি না। এই বলেই সালেহা চলে গেল। সালেহা চলে যেতেই ইমাদ নাজিফাকে বলল, এই সব কিছুর জন্য আপনিই দায়ী। যা বাবা, আমি আবার কি করলাম? আপনাকে কেউ বলেছে আমার ঘরের সামনে এসে পড়তে? আমি কি আর ইচ্ছে করে পড়েছি? ইমাদ তখন নাজিফাকে ধমক দিয়ে বলল, চুপ থাকেন, আমি একজন ডক্টর, অতএব আমি যা বলবো আপনাকে চুপ করে শুনতেই হবে। আর একটা কথাও মাটিতে পড়তে দেন না কেন? আচ্ছা, মাটিতে কথা আবার পরে কি করে? ওকে, আর কথা বলবো না, এই হলাম চুপ। হ্যাঁ, চুপ করে থাকুন। মা তো রাগ করেছে, এখন আর এই ঘরের সামনেও আসবে না, তাই আমাকেই আপনার জন্য খাবার নিয়ে আসতে হবে। চত্ব সব। এক্সকিউজ মি, একটা কথা ছিল। আবার আপনার কানে কি কথা যায় না নাকি? এই কথাটা বলার পর আমি আর কথা বলবো না। সত্যি? হুম। বলুন তাহলে শুনি। আসলে আমি এখন কেন খাবার খাবো? কারণ আপনাকে ঔষধ খাওয়ানো হবে, তাই। আর কিছু? না। তাহলে চুপচাপ থাকুন। আর যদি কথা বলেছেন কিংবা মুখ খুলেছেন,
তো এনিওয়ে আমি নিচে থেকে আসছি। কিছুক্ষণ পর ইমাদ খাবার নিয়ে উপরে এসে নাজিফার পাশে বসতে গিয়েই নাজিফাকে বলতে লাগলো, আচ্ছা, আমার ঘরের সামনে তেল, কলার খোসা এগুলো আবার আসলো কোথা থেকে? সাথে পায়েস, পানির গ্লাস, বাটি পড়ে আছেই তো। বুঝলাম আপনি এনেছেন, কিন্তু কলা বা কলার খোসা আপনি আনেননি, সেটা কোথা থেকে আসলো? আমি তো এখনই পিছল খেয়ে পড়ে গিয়েছিলাম, পরে বুয়াকে বলে আসলাম সব কিছু পরিষ্কার করতে। এই বলে ইমাদ চুপ হয়ে গেল। একটু রেগে নাজিফার কাছে গিয়ে বলতে লাগলো, আপনি কি আমাকে পাগল ভেবেছেন? নাজিফা মাথা নেড়ে বলল, না। আজীব তো আপনি। এই, আপনি কি বোবা? হ্যাঁ। মানে, এই তো দিব্যি কথা বলছিলেন, আর এখন বোবা হয়ে গেলেন? নাজিফা তখন ইমাদকে ইশারা দিয়ে বলল, আপনি তো আমাকে চুপ থাকতে বলেছেন। ইমাদ তখন নাজিফার দিকে দুহাত তুলে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করুন, আর এই খাবার আর ঔষধটা খেয়ে আমাকে উদ্ধার করুন। নাজিফা তখন ইমাদকে বলল, কিন্তু কিন্তু কি, এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবেন খেতে পারবো না, আমাকে খাইয়ে দিতে হবে? তা বলবো না, তবে সত্যি আমি নিজের হাতে খেতে পারবো না। ব্যথা তো পেয়েছেন কপালে আর পায়ে, হাতে তো পাননি, তাহলে খেতে পারবেন না কেন? নাজিফা ইমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বালিশ থেকে কোনো মতে বসতে চাইলেই পায়ে প্রচণ্ড জোরে টান খায়। কপালের আঘাতটা একটু বেশি লেগেছে, যার কারণে মাথাও বারবার ঘুরছে। ইমাদ দূর থেকে তা দেখতে পেয়ে নাজিফার সামনে এসে বলল, আমায় না মেরে আপনি ছাড়বেন না। এই বলে নাজিফাকে কোনো মতে বসিয়ে ভাত মেখে ওর মুখের সামনে নিতেই ইমাদের হাতটা বারবার কাঁপতে লাগলো। নাজিফা তা দেখে হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। ইমাদ তখন বলল, এমন হাঁ করে তাকানোর কি আছে? না মানে, আপনি আমাকে সামান্য দুটো ভাত খাওয়াতে গিয়ে আপনার হাত কাঁপছে? না, কাঁপবে কেন? আমি তো মেয়ে মানুষ, 10-12টা বাচ্চা আছে, প্রতিদিন ওদেরকে খাইয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে। যত সব, নিন খান। নাজিফা আর কোনো কথা না বলে ইমাদের হাত থেকে খাবারটা মুখে নিল। পৃথিবীর সব সুখ যেন আজ ওর পায়ের নিচে লুটোপুটি খাচ্ছে। বাঘা চারটাও যেন তা দেখে হাসছে। আর সুখ নামের নৌকায় উঠতে পেরে মেয়েটির চোখে আজ ও অশ্রুকণার ছোঁয়া দেখা যাচ্ছে। ইমাদ তা দেখে বলল, এ কি, নাকের জল আর চোখের জল এক করছেন কেন? তরকারিতে কি ঝাল বেশি হয়েছে? নাজিফা মাথা নেড়ে বলল, না। তাহলে আপনার কি সবসময় কান্না করার একটা রোগ হয়ে গেছে নাকি? নাজিফা ইমাদের কথায় ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, কেউ ওইভাবে খাইয়ে দেয়নি তো কখনো, তাই আনন্দে চোখে জল চলে এসেছে। নাজিফার কথায় ইমাদ অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকে। মেয়েটি বড়ই অদ্ভুত, একটা মায়াজালে আমাকে বেঁধেই ফেলেছে, কিন্তু এই মায়াজালে যে আমি আর থাকতে চাই না বা পড়তেও চাই না। নিজের আবেগটাকে লুকানোর জন্য ইমাদ অট্ট হেসে বলতে লাগলো। ছোটবেলায় মা কখনো খাইয়ে দেয়নি। নাজিফা কথাটির কোনো উত্তরই দিল না, কেবল নিশ্চুপভাবে বসে চোখের জলই ফেলল। ইমাদ তখন পকেট থেকে রুমাল বের করে নাজিফাকে দিয়ে বলল, এই সস্তা চোখের পানিগুলো মুছুন তো। নাজিফা অবাক হয়ে ওর দিকে তাকাতেই ইমাদ বলল, যে কথায় কথায় চোখের জল ফেলে, তার চোখের জল তো সস্তা ছাড়া আর কিছুই নয়। ইমাদ এই বলেই ওয়াশরুমে যায় হাত ধুতে। এসে দেখে নাজিফা রুমালটা নিয়ে সামনে সমানে নিজের নাকে মুছছে। ইমাদ রেগে গিয়ে নাজিফাকে বলে, ইয়াক, এই রুমালটা কি আমি আর ইউজ করব? ছি ছি ছি, এইভাবে তো বাচ্চারাও করে না। সরি। এই বলে নাজিফা মাথা নিচু করে ইমাদকে রুমালটা দিতেই ইমাদ বলে উঠল, আমি তো পাগল, এই নোংরা রুমালটা আমি এখন নিব? যাক বাবা, আপনি তো আপনার এই রুমালের জন্য আমায় বকছেন। এই নেন, আমার আর লাগবে না। লাগবে কেমনে? চোখের জলের সাথে তো নাকের জলও মুছে ফেলেছেন, এখন আর এটা কি আপনার লাগবে? গাধি একটা, ওটাকে ফেলে দিন। এই নিন, ওষুধ খান। আচ্ছা, ওষুধ তো খেলাম, এবার আমি কি যেতে পারি? না মানে, আপনার রুমে তো আর বেশি সময় থাকা উচিত নয়। এবার আমি বরং মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। কি ঢং দেখাচ্ছে! এই যে এই মস্কানো পা নিয়ে 2 সপ্তাহ এই বিছানা থেকে উঠতেই পারবেন কিনা সন্দেহ আছে, আর উনি যাই যাই করে শুধু, যত সব। আপনি কথায় কথায় এমন ঝগড়া করেন কেন? কি আমি ঝগড়া করি? ভালো, উঠতে পারেন কিনা দেখেন একবার। না উঠতে পারলে কি আর করব, এখানেই ঘুমোবো। এর জন্যই তো পড়েছেন। আমার এখন মনে হচ্ছে আপনি ইচ্ছা করে পড়েছেন,
ঘর থেকে বের করে দিয়েছি বলে সেই প্রতিশোধ নিতেই এমন করছেন। নিন ঘুমান। আপনি কোথায় ঘুমোবেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না। ছেলেটি কথায় কথায় রাগ দেখায়, তবে এই রাগের ভেতরে ওর অনুরাগটা লুকিয়ে রয়েছে, যা যে কাউকে আপন করতে দ্বিধাবোধ করে না। ইমাদ ঘরের আলো অফ করে দেয়। হালকা ড্রিম লাইটের আলোয় সোফায় শুয়ে বাহিরের পানে চেয়ে থাকে। নাজিফা ঘুমিয়ে পড়ে। নিঃশব্দ পরিবেশ, নিশ্চুপ চারপাশ। বাহিরে হঠাৎ বৃষ্টি, কিচিরমিচির আর গুনগুনানি শব্দ। হঠাৎ করেই মেঘের গুরুম গুরুম ডাক। জানালা দিয়ে বৃষ্টির পানির হালকা স্পর্শ আর মৃদু বাতাসে ঠান্ডা অনুভূতি। হাওয়ায় ইমাদ জানালা লাগাতেই বিছানার সামনে যেতেই চোখে পড়ে নাজিফার মুখ। পানে মায়ায় ঘোরে হারিয়ে যায় ছেলেটি। একটা অজানা অচেনা মায়া তাকে স্পর্শ করছে। অজানা এক অনুভূতিতে বারবার শরীর শিহরিয়ে উঠছে। ঘুমটার আড়ালে এতদিন যে মেয়েটাকে সে লুকিয়ে থাকতে বলেছে, আজ তার মুখখানা দেখতে পেয়ে ইমাদের মনে হলো রাত্রির আকাশে এ যেন এক শুকতারা, যে নিজের আলো দিয়ে পুরো আকাশটাকে দীপ্তময় করে রেখেছে। তার চেহারাটা এতটা মলিন আর মায়াবী যে যে কেউই ওই মুখের দিকে তাকিয়ে শতপ্রহর কাটিয়ে দিতে পারে। কাঁচা হলুদের ন্যায় গায়ের রং, মনে হয় যেন নূর ছড়ছে। ওর চলার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এক কথায় সে যে গাছে ফুটেছে তাকে অতিক্রম করে রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপর দাঁড়িয়ে রয়েছে। ওর উপমা ওই ইমাদ যে কখন এসব ভাবতে ভাবতে নাজিফার পাশে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারিনি। ফজরের আজান কানে যেতেই নাজিফার ঘুম ভেঙে যায়। চোখ মেরে দেখে ইমাদ ওর পাশে চেয়ারে হেলান দিয়ে ঘুমোচ্ছে। নাজিফা ওর দিকে চেয়ে অসহায়ভাবে বলতে লাগলো, আল্লাহ, আমার জন্য রাতে উনি ঠিক করে ঘুমোতে পারলো না। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে আমি এই ঘর থেকে তাড়াতাড়ি যেতে পারি। যাই, নামাজটা পড়ে নিই। এই বলে নাজিফা নিচে পা রাখতে ব্যথায় জোরে চিৎকার দেয়। ওর চিৎকার শুনে ইমাদ চোখ খুলতে ওকে ওই অবস্থায় দেখে প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এত বেশি বুঝেন কেন? এই অবস্থায় কোথায় যাচ্ছিলেন? না মানে অজু করতে। তো আমাকে ডাকলে তো পারতেন। আর এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়? আপনার যে অবস্থা, তাতে আপনি নামাজ পড়বেন কি করে? অসুস্থ বলে তো খাওয়া দাওয়া আরামায়েশ ছেড়ে দিচ্ছি না, তাহলে নামাজ কেন ছেড়ে দিব? আল্লাহকে যদি এতটাই ভালোবাসেন, আপনাকে তাহলে এত কষ্ট দিচ্ছেন কেন? মা বাবা আমাদের ভালোবাসে বলেই যে আমাদের সব আবদার মেটাই এমন নয়। ঠিক তেমনই আল্লাহ আমাদের ভালোবাসে বলেই যে অসুখ সমস্যা দিবে না এমন নয়, বরং আরও বেশি করে তিনি তার প্রিয় বান্দাদেরকে সমস্যা দেয়, যাতে তারা সেই সমস্যার মাঝেও তাকে স্মরণ করে কিনা তা পরীক্ষা করে। ইমাদ আর কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে বালতিতে করে অজুর পানি নিয়ে এসে নাজিফার সামনে দিয়ে বলে, নিন, সকাল সকাল আমাকে কষ্ট না দিয়ে তো ছাড়বেন না। আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনি নিজেই তো পানি আনতে গিয়েছিলেন। আমি তো উঠে গিয়েই ওয়াশরুমে অজু করে আসলাম। চুপ থাকুন, উঠে গিয়ে উজু করে আসেন। হাঁটতে পারতেন যে উজু করতেন। নাজিফা অজু করতে লাগলো। ইমাদ সেই সৌন্দর্য এক দৃষ্টিতে অবলোকন করতে থাকে। ওর পানে চেয়ে থেকে ইমাদ কল্পনার রাজ্য বিভোর হলো। এই যে, এভাবে কি দেখছেন? নাজিফার কথায় ইমাদ কল্পনার জগৎ থেকে বাস্তবতায় ফিরল। একটু সংকোচ নিয়ে বলল, নাথিং। আপনি এখন কিভাবে নামাজ পড়বেন? আপনি তো দাঁড়াতেই পারবেন না। আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন। অসুস্থ অবস্থায় আমরা বসে, শুয়ে এবং ইশারা দিয়েও নামাজ পড়তে পারি। ওকে, তাহলে আপনি পড়ুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? নাজিফার প্রশ্নটা ইমাদ নাজিফার দিকে তাকাতেই নাজিফা বলতে লাগলো, না মানে এত সকাল সকাল বাইরে যাচ্ছেন তো, তাই জিজ্ঞেস করলাম। আর তাছাড়া আপনি নামাজ পড়বেন না? যিনি আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিয়েছেন, তিনি কখনোই আমাকে ভালোবাসতে পারে না। সুতরাং আমি আসছি। ছেলেটা এখনও নিজের কাছের মানুষের মৃত্যুটা মেনে নিতে পারছে না। কিন্তু কেন সে বুঝছে না, একদিন আমাদের সকলকেই তার কাছে চলে যেতে হয়, আর এটাই নিয়ম। কেউ হয়তো দুদিন আগে যায়, কেউ হয়তো দুদিন পরে। নাজিফা দীর্ঘশ্বাস ফেলে নামাজে মগ্ন হলো। সকাল 8টায় নাবা ইবাদের রুমে আসে। নাজিফা তখন ঘুমাচ্ছিল। নাবা ওর মাথার পাশে বসে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, মা, ও মা। নাবার আলতো ওষ্ঠদয়ের স্পর্শে নাজিফার ঘুম ভেঙে যায়। মায়া মাখা মুখখানি দেখতে পেয়ে নাজিফা একটু উঠে বসে নাবাকে আদর করে বলল, না বা,
তুমি এখানে? ভালো তো মা? হ্যাঁ তো মা, এই যে ভালো আছি। মা আপু আপু একটা কথা করেনি, ফুপি ফুপি বলেছে তোমাকে ব্যথা দিতে। নাজিফা নাবার আদো আদো মুখের বাণী শুনে বুঝলো সব ঘটনা। নিশ্চুপ হয়ে গেল। নিতুকে বাইরে যেতে দে নাই বলেও এভাবে নওরিনকে ব্যবহার করে আমাকে। এমন সময় ইমাদ রুমে আসে। নাবাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? বাবা জানো বোন আম্মুকে। অমনি নাজিফা নাবার মুখ চেপে ধরো। ইমাদ তা দেখে বলল, ওর মুখ চেপে ধরলেন কেন? ও কি চেয়েছে? কিছু না, আসলে এমনি। ইমাদ নাবার কাছে এসে নাজিফার হাতটি সরিয়ে বলল, আম্মু তুমি কি কিছু বলতে চাও? নাবা ইমাদের প্রশ্নে নাজিফার দিকে তাকালে নাজিফা নাবাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। ইমাদ আবারও নাবাকে জিজ্ঞেস করে, বলো তুমি কি বলতে চেয়েছো? না কিন্তু না। এই বলে নাবা এক দৌড়ে রুম থেকে চলে গেল। নাজিফা জোরে একটা শ্বাস ফেলে বলল, বাঁচে গেল। ইমাদ তা দেখে বলে, কোনো কিছু কি আপনি আমার থেকে গোপন রাখতে চাচ্ছেন? কি গোপন করব? মানে সবটা। এসব না বলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন সেটা বলুন। সেটা জেনে আপনি কি করবেন? এনিওয়ে আমি নিচে যাচ্ছি। ইমাদ নিচে নামতেই দেখে চারপাশে নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। রান্নাঘরেও কেউ নেই। কদম, বুয়া, মা কাউকে কোথাও দেখা যাচ্ছে না। ইমাদ আশ্চর্য হয়ে সালেহার ঘরে গিয়ে দেখে সালেহা শুয়ে রয়েছে। মা কি হয়েছে? তুমি এভাবে শুয়ে রয়েছো কেন? আর বলিস না বাবা, সকাল থেকে কোমরটা যা ব্যথা করছে। কি বলো? ডাক্তার ডাকবো আমি? না না, ডাক্তারের আবার কি দরকার, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। এটা আবার কেমন কথা? ঘুমের সাথে কোমরের কি সম্পর্ক? ও তুই বুঝলি না? যা তো, আমাকে একটু ঘুমাতে দে। সে তো বুঝলাম, কিন্তু সকালের নাস্তা কি আজও তৈরি হবে না? বুয়া, কদম ভাইয়েরা কই? ওদের সবারও কোমর ব্যথা। কি? না মানে বাবা, কদমের হাত ব্যথা তো তাই সে আসবে না, আর সকিনার পা ব্যথা তাই ও আসবে না। যা বাবা, তোমার কি সবাই নাজিফার সাথে সাথে রোগী হয়ে গিয়েছো? এখন বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠাবে, আর তাছাড়া নাজিফার ওষুধ খেতে হবে, তো কিছু খেতে হবে তাকে। হ্যাঁ তাই তো বাবা, না হলে মেয়েটা কিভাবে সুস্থ হবে? আমি বলি কি, তুই তো অনেক ভালো রান্না করতে পারিস। আগে মানে মৃত্যুর জন্য আমার জন্য তুই তো কত কিছু আপডেটে রান্না করতিস, তো আজকে না হয়। এমনি ইমাদ চোখ বড় বড় করে তাকাতেই সালেহা আস্তে আস্তে বলল, না মানে আমি নাবা আর নরিনের কথা ভেবে বলছি, নাজিফার জন্য কিন্তু বলিনি। আর তাছাড়া আমিও কতদিন হয়ে গেল তোর হাতের খাবার খাই না। আগের মতো একটু হাসি খুশি থাক না বাবা, আগের মতো শখ করে একটু কিছু রান্না কর না। না মা, এসব আর আমার দ্বারা হবে না। যার জন্য করতাম সে তো আমাকে ছেড়ে চলে গেছে, সো আমি আর পারবো না। ইমাদ এই বলে চলে যায়। সালেহা মুচকি হেসে বলল, বাবা তোকে যে আজ রান্নাঘরে যেতেই হবে, আফটার অল আমরা সবাই যে রোগী। ইমাদ উপরে গিয়ে নাজিফার সামনে এদিক থেকে ওদিকে পায়চারি করতে লাগলো, আর নিজে নিজেই বকতে লাগলো, হ্যাঁ, আমাকে রান্না করতে বলছে? আমি কি মেয়ে নাকি যে রান্না করব? যত সব, আমার হয়েছে সব জ্বালা। সবাই রোগী, শুধু আমি সুস্থ, তাই মেয়েদের মতো এখন আমাকে রান্না করতে হবে? এই বলে ইমাদ নাজিফার দিকে চেয়ে রইল। নাজিফা ভয় ভয় ইমাদকে বলল, আমি কিন্তু কিছু করিনি, তাহলে আমাদেরকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছেন কেন? আপনার জন্যই তো বাড়ির সকলেই অসুস্থ হয়ে গেছে। কে আবার অসুস্থ হলো? কে আবার? আমার মহাজনের কোমর ব্যথা, কদম ভাইয়ের হাত ব্যথা, বুয়ার পা ব্যথা। ও মা, এত ব্যথা কেন? কারণ আজকে ব্যথা দিবস। সত্যি আজকে ব্যথা দিবস? আগে বলবেন না। এই বলে নাজিফা ইমাদের দিকে তাকাতেই দেখে সাহিব রেগে দানবের মতো হয়ে গেছে। নাজিফা ইমাদের চেহারার দিকে চেয়ে বলল, এভাবে তাকাবেন না, ভয় লাগে। চুপ থাকুন, আমি মরছি আমার জ্বালায় আর উনি মজা করছেন। নাজিফা চুপ হয়ে বসে রইল। ইমাদ কিছু সময় চুপ থেকে নাজিফাকে বলল, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় মা এসব ইচ্ছা করেই করছে, যাতে আমি রান্নাঘরে যাই। আমি কি মেয়ে মানুষ যে রান্নাঘরে যাব রান্না করতে? আজকে সারাদিন সবাই না খেয়ে থাকুক, তাতে আমার কি? ভালো করে আমি রান্নাঘরে যাচ্ছি। এই যে আমার বোনটা নিতু এত বড় হয়েছে, অথচ রান্নাও করতে পারে না। আমার বৌমনি ওরফে ভাবি
তিনাকে যদি ভাবি বলি তিনি চেঁচামেচি শুরু করে দেন। ভাবি শব্দটা নাকি ওই গাইয়া গাইয়া, অথচ রান্নাবান্না খেলতে পারবে কিনা সন্দেহ আছে। আর আমাকে দেখুন, আমি পড়াশোনার জন্য বাইরে ছিলাম, তখন তো ব্যাচেলর ছিলাম, ব্যাস নিজের রান্না নিজেই করতাম। রান্না তো মানুষের একটা শখও হতে পারে, কিন্তু আজকাল মেয়েরা রান্না করতেই চায় না, কিন্তু ওরা বোঝে না। ইমাদ চুপ হয়ে গেলে কেননা নাজিফা ওর মুখের ভেতরে কয়েকটা কাগজ ঢুকিয়ে দেয়। ইমাদ রেগে গিয়ে বলে, আপনি এটা কি করলেন? সেই কখন থেকেই কানের সামনে বকবক করেই যাচ্ছেন। কয়টা বাজে খেয়াল আছে? 8:30। আজকেও কি নাবা নওরিন স্কুলে যাবে না? কি 8:30 বেজে গেছে? ইমাদ ঘড়ির দিকে তাকিয়ে এক দৌড়ে রান্নাঘরে চলে যায়। নাজিফা বসে বসে মুচকি হাসতে থাকে। আর এদিকে ইমাদ রান্নাঘরে গিয়ে রুটি আর ডিম ভাজি করে। নাবা, নওরিন, নিতু, সালেহা সবাই ইমাদকে রান্নাঘরে দেখে অবাক। সালেহা আড়াল থেকে দাঁড়িয়ে ইমাদকে রান্নাঘরে দেখে বলল, বললাম না বাবা, আজকে তোকে দিয়ে আমি সকালে নাস্তা বানাবো। কতদিন পর তুই আবার একটু রান্না করলি। নিতু তো নাজিফার উপর রেগে শেষ। ভাবি মারা যাওয়ার পর ভাইয়া কখনোই রান্নাঘরের সামনে পর্যন্ত আসেনি, অথচ এই মেয়েটির জন্য আজ আবারও ভাইয়া নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো শেষ হতেই ইমাদ নাবা আর নওরিনকে রেডি করে খাবার খাইয়ে স্কুলে দিয়ে আসে। স্কুল থেকে বাসায় এসে মাকে নাস্তা দিয়ে নাজিফার কাছে রুটি আর ডিম ভাজি নিয়ে যায়। নাজিফা তো ইমাদকে এই অবস্থায় দেখে পুরোই অবাক। এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল? ওর রাগের ভিতরে যে এত সুন্দর একটা মন আছে, তা আমরা কেউই দেখতে পাইনি। এই যে কি ভাবছেন? না কিছু না। অবশেষে আপনি তাহলে রান্নাঘরে গেলেন। কি করব বলুন? রান্নাঘরে না গেলে যে আপনার ওষুধ খাওয়া হতো না। আমি ঔষধ না খেতে পারলে তাতে আপনার কি? ইমাদ কিছু সময় চুপ থেকে বলল, আপনি ঔষধ খেতে না পারলে যে আমার রুম থেকে তাড়াতাড়ি চলে যেতে পারতেন না? আসলে কি শুধু এর জন্যই? আসলে আমি বড্ড বেশি বোকামে, তাই হয়তো। কি হলো আবার? কি ভাবছেন? ভাবছি আমি সুস্থ হয়ে গেলে শুধু এই রুম থেকেই নয়, এই বাড়ি থেকেই চলে যাব। কথাটি শুনতেই ইমাদের কেমন যেন খারাপ লাগছিল। ইমাদ বুঝতেই পারছিল না কেন, কারণ সে তো এটাই চেয়েছিল এই মেয়েটি যেন ওর জীবন থেকে দূরে চলে যায়। তাহলে আজ ও যখন চলে যাওয়ার কথা বলছে, তাহলে খারাপ লাগছে কেন? এখান থেকে কোথায় যাবেন? গ্রামে। কি মায়ের কাছে? মা শব্দটি শুনলেই মেয়েটির চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। নিয়তির পরিহাসে ছোটবেলায় বাবা মারা যায়, আর মা নিজের আপন হয়েও সবসময় সৎ মায়ের মতোই আচরণ করেছে। ভেবেছিলাম জীবনে এমন একটা প্রিয় মানুষ আসবে যার আগমনে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব, কিন্তু আমার কপালেই সব সুখ যে আর হয় না। এমন একটা মানুষ জীবনে আসলো যে কিনা। নাজিফার চোখে মুখে বেদনার সেই নীল রংটা ফুটে ওঠে। অবশ্য উঠবে নাই বা কেন, এমন একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে যে বিয়ের রাতেই নাজিফা বুঝে ফেলেছে এর সাথে সংসার করা যাবে না। কিন্তু লোক নিন্দা থেকে বাঁচতে 2টা বছর মেয়েটির সমস্ত কষ্ট সহ্য করে সংসারটা করে। অবশেষে একদিন সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর পারল না, ডিভোর্স দিতেই হলো। কিন্তু মেয়েটি বুঝলো না আমরা এমন একটা সমাজে থাকি যেখানে একজন মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়া মানে সে এমন একটি কিছু করে ফেলেছে যার জন্য প্রতি মিনিটে মিনিটে তাকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। ওর কোনো অধিকারই নেই ভালোভাবে বাঁচার, ওর কোনো অধিকারই নেই অমানুষ কারোর সাথে বিয়ে হলে ও তাকে ডিভোর্স দেওয়ার। আর যদিও হয় সে পরহেজগার মেয়ে, মানে তোমার স্বামী রাতে যদি মদ খেয়ে এসেও তোমাকে মারে, সমাজের মানুষের কথা অনুযায়ী তোমার কাছে সে ব্যথা অমৃতের মতো লাগতে হবে। আও করতে পারবে না। নাজিফা টপ টপ করে চোখের জলগুলো ছেড়ে দিল। জীবন যুদ্ধে সে পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। মাঝে মাঝে বেলা শেষে সূর্যটা তার হৃদয়ের আকাশে উঠেছে কিনা সেটা অপলক দৃষ্টিতে মেয়েটি খোঁজে, কিন্তু বেলা যে শেষ হয় না, তাই তো মাঝি তার ঘাটে এখনও আসেনি। বেলা শেষে সূর্যটাও যে এখনও ওঠেনি। ইমাদ নাজিফাকে এতক্ষণ অবাধ নিশ্চুপ দেখে ওর কাছে যেতেই দেখে মেয়েটি কাছে। এ কি, আপনার চোখে জল কেন? আপনি কথায় কথায় এত কাঁদন কেন? না এমনি। তা বললেন না তো কোথায় যাবেন? কোথায় আর যাব, দেখি গ্রামে গিয়ে যদি ভালো কোনো চাকরি পাই তাহলে একাই থাকবো। নাজিফার উত্তরে ইমাদ একটু হেসে বলল, তা পড়াশোনা কত দূর করেছেন যে চাকরি করবেন?
দেখে তো মনে হয় না পড়াশোনা করেছেন। নাজিফা তখন ক্ষীণ কণ্ঠে বলল, অ্যাকাউন্টের উপর বিবিএ কমপ্লিট করেছি, তারপর আর পড়াশোনা হয়নি মায়ের কারণে। এটুকু অবধি পড়তেই তো আমাকে। নাজিফা চুপ হয়ে যায়। ইমাদের দিকে তাকিয়ে দেখে ছেলেটি অমিশ ভাবে ওর দিকেই চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? কি, আপনি বিবিএ কমপ্লিট করেছেন? অবাক হচ্ছেন? আসলে আমাদের মানুষগুলোর সমস্যা কি জানেন? কেউ যদি রবকে ভালোবাসে, তার হুকুম মেনে চলে, সে ছেলে হোক কিংবা মেয়ে, তার সম্পর্কে আমাদের ধারণা সে অবশ্যই আনস্মার্ট গাইয়া টাইপের ব্যক্তি হবে। আর জেনারেল পড়াশুনো, সেটার সামনে যেন তার যাওয়া উচিতই নয়। অথচ সত্যিকারের যে রবকে ভালোবাসে, সে সব সময় স্মার্ট, শিক্ষিত ও সুশীল ব্যক্তি। সেই মনে করে শুধু দিনই এলম নাই, একজন ব্যক্তি হিসেবে আমাকে সব কিছুর উপর জ্ঞান অর্জন করা উচিত। ইমাদ বাকরোধ হয়ে যায়। আসলে আমাদের কাছে কোনো ব্যক্তির রবকে ভালোবাসা মানে তার সম্পর্কে আমাদের কোনো ভালো ধারণাই আসে না। ইমাদ মুখে অস্ফুট হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, শুভকামনা, ভালো থাকবেন। আর যদি কিছু লাগে আমাকে বলবেন। এই বলে ইমাদ চলে যায়। নাজিফাও চলে যেতেই বলে উঠল, এত কিছু না বলে যদি একবার বলতেন, প্লিজ আপনি যেন না, তাহলে বিশ্বাস করুন আমি পৃথিবীর সব সুখ আজ পেয়ে যেতাম। কিন্তু 4 অক্ষরের ভালোবাসা শব্দটি হয়তো আমার কপালেই নেই। দুপুর 3টে বাজে নাবা আর নরিন বাড়ি ফিরে আসে। ইমাদ আজ চেম্বারে যায়নি। সকালে নাজিফার কথাগুলো যেন তাকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু কেন এই প্রশ্নটির উত্তর তার জানা নেই। ইমাদ আবারও রান্নাঘরে গেল, নিজেই নিজেকে বলতে লাগলো, ইমাদ, যেহেতু মেয়েটি চলে যাবে, সেহেতু যে কয়দিন বাড়িতে আছে, মেহমান হিসেবে তুই না হয় তার সেবাই কর। বাবাই তুমি কি করতো? প্রশ্নটি শুনে ইমাদ সামনে তাকাতেই দেখে নাবা একটু হেসে বলল, আমি রান্না করছি মা। কার জন্য? মায়ের জন্য? ইমাদ অবাক হয়ে যায়। নাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে নাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি ওকে মা বলে ডাকো কেন? বাদে মাকে মা বলবো না তো কি বলবো? ইমাদ অবাক হয়ে যায়। নিশ্চুপ ভাবে নাবার মুখের দিকে চেয়ে রয়।